আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সে বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেই নিয়মগুলি দেখবে এবং খাতায় নোট করবে। তাহলে অবশ্যই ইন্টারোগেটিভ তোমাদের জন্য আরও সহজ এবং বোধগম্য হয়ে যাবে। তো ইন্টারোগেটিভ করতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম। এটা আমরা আলোচনা করতে করতে তোমাদের সাথে শেখাবো। তো তারপর একটু বলে রাখি, সেটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম এম থাকলে অ্যামেন্ট, ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, এভাবে মোট 24টি বাক্য ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডে শর্ট ফর্মগুলি করতে হয়। তো ঠিক আছে, আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় এবং নিয়মগুলি কি সেগুলি যথাসম্ভব সহজ এবং সংক্ষেপে শেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের প্রথম 1 নম্বর নিয়মটি যদি শিখি, তাহলে অক্সিলিয়ারি ভার্বযুক্ত বাক্য। প্রথম নিয়মটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্বযুক্ত বাক্য। যদি বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, আমরা জানি অক্সিলিয়ারি ভার্বগুলি এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, ডু, ডাজ, ডিড, এই 24টি অক্সিলিয়ারি ভার্ব যদি এইগুলো বাক্যের মধ্যে থাকে, তাহলে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম করব। বাক্যের শুরুতে এভি এর শর্ট ফর্ম। তাহলে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম আমরা আগে বলেছি যে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা অক্সিলিয়ারি ভার্বযুক্ত একটা বাক্য আমরা লিখে দেখি। হি ইজ absent in the class। তাহলে আমরা বাক্যের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, তাহলে একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ রয়েছে। তাহলে এই বাক্যটি শর্ট ফর্ম করতে হবে। ফলে অক্সিলিয়ারি যদি আমরা তাহলে এটা যদি ইন্টারোগেটিভ করি তাহলে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম, তাহলে এটার অ্যান্সার কী হবে? অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম হচ্ছে ইজেন্ট। ইজের শর্ট ফর্ম হচ্ছে ইজেন্ট। তাহলে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম করব, বাকি অংশ বসবো এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। ইজেন্ট হি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা অবশ্যই ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পেলাম যদি বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম বসে, বাক্যের আর কোনো পরিবর্তন হয় না, বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। আশা করি নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর দেখব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট যুক্ত। যদি অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি একটি নট যুক্ত থাকে তাহলে পরে নট উঠে গিয়ে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসে। বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসে, বাকি অংশ বসে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে নট উঠে যায়, এই নট উঠে যায়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যদি বাক্যটির মধ্যে একটি নট থাকে, সেটা শর্ট ফর্মে থাক আর লং ফর্মে থাক, সেটা উঠে যায়। বাক্যের শুরুতে শুধুমাত্র একটি অক্সিলিয়ারি ভার্ব বসাবো, বাক্যের আর কোনো পরিবর্তন করব না। যেমন একটা উদাহরণ লিখি, I shall not go to স্কুল। তাহলে এখানে একটি অক্সিলিয়ারি ভার্ব শ্যাল, তার সাথে একটি নট যুক্ত রয়েছে। যদি এখন অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং তার সাথে যদি একটা নট থাকে তাহলে পরে এই নট উঠে গিয়ে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা যদি ইন্টারোগেটিভ বলি তাহলে শ্যাল
আই গো টু স্কুল, প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই চিহ্নটি বাধ্যতামূলক। যদি আমরা এই চিহ্নটি ব্যবহার না করি তাহলে অবশ্যই ভুল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যদি অক্সিলারি ভার্বের সাথে নট থাকে তাহলে নটটা উঠে যায়, বাক্যের শুরুতে অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে বাকি অংশ বসবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর নিয়মটি দেখব। মূল ভার্ব। যদি বাক্যটির মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে বা অক্সিলিয়ারি ভার্বের সাথে না থাকে তাহলে পরে এখন আমরা শুধুমাত্র দেখব যে মূল ভার্ব যদি বাক্য থাকে সেই বাক্যটি মূল ভার্ব হতে পারে অথবা ভার্বের পাস্ট ফর্ম হতে পারে। সেক্ষেত্রে নিয়মটি কি দাঁড়াবে, তখন বাক্যের শুরুতে আমরা কি লিখব, বাক্যের শুরুতে এভি এর শর্ট ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি মূল ভার্ব থাকে তাহলে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই একটি অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে মূল ভার্ব যেহেতু সেখানে তার কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, তখন আমরা সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ধরে নেব। এবং যদি বাক্যের মধ্যে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহৃত হয় তাহলে পরে ওই বাক্যের ভার্বটিকে অবশ্যই মূল ভার্বে পরিবর্তন বা মূল ভার্বে লিখতে হয়। ঠিক আছে, একটা উদাহরণ দেখি। হি প্লেজ ফুটবল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে এই বাক্যের মধ্যে রয়েছে একটি মূল ভার্ব। তাহলে এই বাক্যের শেষে একটি প্লেস এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে। তাহলে এখন আমাকে একটি বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। তাহলে এখন আমি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তাহলে যেহেতু ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে তাহলে আমরা সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডাজেন্ট ধরে নেব। ডাজেন্ট হি, অবশ্যই বলা হয়েছে যখন ডু, ডাজ, ডিড ব্যবহার হবে তখন ভার্বটি মূল ভার্বে হবে প্লে ফুটবল। তাহলে ডাজেন্ট হি প্লে ফুটবল। এখন যদি এই বাক্যটির সাবজেক্ট যদি আই থাকতো তাহলে আই প্লে ফুটবল, তখন সেখানে আয়ের সাথে ডন্ট বসতো, তো সেখানে ডাজেন্ট হতো না। এটা সাবজেক্ট অনুসারে বা পার্সন অনুসারে বা টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট করতে হয়। ঠিক আছে, আরেকটা দেখি যদি এরকম হয় আই প্লে ফুটবল, তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট টেন্সে অবশ্যই ডন্ট এবং ডাজেন্ট বসে সাবজেক্ট আয়ের জন্য। এখানে আমরা কি নেব, ডন্ট, ডন্ট আই প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি এইটার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যেটা যদি পাস্ট টেন্স থাকে, যেরকম যদি এরকম থাকে উই প্লেড ফুটবল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটি রয়েছে পাস্ট টেন্সে বা V2 পাস্ট টেন্স, সেখানে সাহায্যকারী ভার্ব হিসাবে ডিডেন্ট, ডিডেন্ট উই, ভার্বটি অবশ্যই মূল ভার্ব, ডিডেন্ট উই প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি মূল ভার্ব থাকে বা ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত থাকে তাহলে ডাজেন্ট, যদি ভার্বটি মূল ভার্ব থাকে তাহলে অবশ্যই ডন্ট, এবং যদি ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সেখানে আমরা ডিডেন্ট ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা নিয়ম আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব যদি বাক্যের মধ্যে নেভার থাকে, যদি বাক্যের মধ্যে নেভার থাকে বা নেভার যুক্ত বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে নেভারের পরিবর্তে ইভার বসাতে হয়। তাহলে আমরা এখানে 4 নম্বরটা লিখি নেভার। তাহলে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস নেভারের পরিবর্তে ইভার বসবে
প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি বাক্যের মধ্যে নেভার থাকে তাহলে নেভারের পরিবর্তে ইভার বসে, এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। ঠিক আছে, একটা উদাহরণ দেখি। আই নেভার ড্রিঙ্ক টি। তাহলে এই বাক্যের মধ্যে একটি নেভার রয়েছে। তাহলে এখন যদি বাক্যের মধ্যে নেভার থাকে তাহলে নেভারযুক্ত বাক্য যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে নেভারের পরিবর্তে একটি ইভার লাগবে। কিন্তু প্রশ্নবোধকের প্রথম শর্ত হচ্ছে বাক্যের শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তাহলে এই বাক্যটির ভার্ব যেহেতু মূল ভার্বে রয়েছে তাহলে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু লিব। যেহেতু বাক্যটি নেগেটিভ আছে, নেগেটিভ থাকার কারণে এখানে আমরা ডোন্ট নিতে পারলাম না। তারপরে সাবজেক্ট লিব, নেভারের পরিবর্তে ইভার লিব, তারপরে মূল ভার্ব, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। যদি বাক্যের মধ্যে নেভার থাকে তাহলে নেভারের পরিবর্তে ইভার বসে এবং বাক্যের শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব বসে, সাবজেক্ট বসে, নেভারের পরিবর্তে ইভার বসে, মূল ভার্ব থেকে বাকি অংশ বসে। ঠিক আছে, এখন আমরা আবার পরবর্তী নিয়মে যাব। যদি বাক্যের মধ্যে নাথিং থাকে, যদি নাথিং থাকে তাহলে সে আগে একই নিয়মে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসবে প্লাস সাবজেক্ট বসবে প্লাস নাথিং এর পরিবর্তে এনিথিং বসবে প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে যদি এখন নাথিং যুক্ত বাক্য থাকে তাহলে নাথিং যুক্ত বাক্যের ক্ষেত্রে এনিথিং বসে। তাহলে আমরা একটা উদাহরণ করি। There was nothing to do। তাহলে এই বাক্যটির মধ্যে নাথিং আছে, তাহলে এটা নাথিং যুক্ত বাক্য। এখন এই বাক্যের মধ্যে যেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব রয়েছে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এই বাক্যে ছিল না তাই আমরা ডু ডাজ ডিড ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে আছে তাহলে আমরা সেটাই লিখব। ওয়াজ সাবজেক্ট হিসাবে দেয়ার, নাথিং এর জায়গায় এনিথিং টু ডু প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যদি বাক্যের মধ্যে নাথিং থাকে তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং বসে এবং সেটা করতে গেলে অবশ্যই তোমাকে বাক্যের শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব আমাকে নিতে হবে। এই অক্সিলিয়ারি ভার্ব অনুসারে যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড আমাকে ধরে নিতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে নাথিং এর পরিবর্তে এনিথিং বসাইতে হবে, তারপরে বাকি অংশ বসাইতে হবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আজকে আমরা এখানে 5টা নিয়মের আলোচনা করলাম। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে। যদি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বে শর্ট ফর্ম বসে বাক্যের শুরুতে, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। যদি অক্সিলিয়ারি ভার্বের সাথে যদি নট যুক্ত থাকে তাহলে বাক্যের নট উঠে গিয়ে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসে এবং বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। যদি মূল ভার্ব থাকে তাহলে সেন্টেন্স বা টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট, ডিডেন্ট বসে, সাবজেক্ট বসে, মূল ভার্ব বসে, বাকি অংশ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। যদি নেভার থাকে নেভারের পরিবর্তে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট এবং নেভারের পরিবর্তে ইভার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। যদি বাক্যের মধ্যে নাথিং থাকে তাহলে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট বসে, নাথিং এর পরিবর্তে এনিথিং বসে এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে। এর বাদবাকি নিয়মগুলি আগামী ক্লাসে আলোচনা করব। আপাতত এই 5টা নিয়ম তোমরা আয়ত্ত করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।